বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মুশাররফ রহমান, সহকারী শিক্ষক, ইংরেজি মন্দাবাড়ি ছাত্র মাধ্যমিক বিদ্যালয় কালীগঞ্জ ঝিনাইদহ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় বাসায় ভালো আছো। সেই সাথে সবাই অবগত, সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে পৃথিবীর সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই বন্ধে আমাদের যে লেখাপড়ার যে ঘাটতি, যে ক্ষতি, যে অভাব, এটা পূরণ খুবই কঠিন ব্যাপার। তারপরও আমি বলবো, আমাদের দেশে বর্তমান সরকারের সদিচ্ছায়, সঠিক নির্দেশনায়, সুব্যবস্থাপনায় অনলাইন ক্লাসে যে ব্যবস্থা, এতে আশা করি আমরা যদি অনলাইন ক্লাসে সবাই থাকি, অনেকটা এই ঘাটতি, এই অভাব পূরণ করা সম্ভব। তো আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম ন্যারেশন। আজকে ওই ন্যারেশনের বাকি অংশ আমি তোমাদের সামনে উপস্থাপন করব। গতদিন আলোচনা হয়েছিল ন্যারেশন কাকে বলে, কত প্রকার, কি কি, ডিরেক্ট ন্যারেশন কাকে বলে, ইনডিরেক্ট ন্যারেশন কাকে বলে, বিস্তারিত আলোচনা হয়েছে। ওই সাথে একটা জিনিস বিশেষভাবে লক্ষণীয়, যে আমরা যখন ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করি, অবশ্যই প্রত্যেকটা সেন্টেন্সেরই টেন্সের পরিবর্তন ঘটাতে হয়। আমি হয়তোবা গত ক্লাসে একটু ইঙ্গিত দিয়েছিলাম, আমি আবারও আজকে এ বিষয়ে ডিটেলস আলোচনা করব। তাহলে আজকে আমার আলোচনার বিষয় ন্যারেশন এবং ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্স আমি বিস্তারিত আলোচনা করব। ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। আমার আজকের বিষয় অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট আমরা করতে পারি। কি লাগলাম? রানা সেড আই লিভ ইন ঢাকা। আমরা কি বলতে পারবো যে এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে, এই অংশের নাম কি? এই অংশের নাম রিপোর্টেড স্পিচ। এই অংশের নাম রিপোর্টেড স্পিচ। ব্র্যাকেটের বাইরের যে অংশ, এটা রিপোর্টিং ভার্ব। তাহলে আমাদের কাজ থাকবে রিপোর্টেড স্পিচের ভিতরে যে অংশটা থাকবে সেটা টেন্সের পরিবর্তন ঘটানো। তাহলে এখানে আছে, আমরা খেয়াল করি, এখানে আছে আই সাবজেক্ট, লিভ হলো ভার্ব। তাহলে সাবজেক্টের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম থাকে, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাই প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় করবো পাস্ট ইনডিফিনিট। ডিরেক্ট ইনডাইরেক্ট করার সময় আমরা করবো সেটা পাস্ট ইনডিফিনিট। তাই পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার আমাদের এখন জানা লাগবে। অবশ্যই উই হ্যাভ টু নো দ্য স্ট্রাকচার অফ টেন্সের স্ট্রাকচার ছাড়া আমরা কিন্তু ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করা আমাদের সম্ভব নয়। তাহলে এখন আমি যদি পাস্ট ইনডিফিনিট করি, তাহলে কী হবে? না, রানা সেড দ্যাট, অবশ্যই আমরা সেন্টেন্সে লিখবো। দ্যাট হলো লিঙ্ক, এটা লিখতে হবে। দ্যাটের পরে সাবজেক্টটা কি? রানা সেড আই লিভ ইন ঢাকা। তাহলে রানা আর আই কে একই জন, তাহলে এখানে সাবজেক্টে পার্সন পাল্টাবে। তো রানা সেড দ্যাট কী হবে? ছেলে হলে হি। এবার লোক ভার্বের 2 নম্বর ফর্ম, তাহলে 2 নম্বর ফর্ম কী হবে? লিভের 2 নম্বর কি? লিভড। হি লিভড ইন ঢাকা। এবার পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে। পাস্ট ইনডিফিনিট আমরা যদি টেন্সের ব্যবহার বুঝি এবং যদি স্ট্রাকচার বুঝি, তাহলে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করা আমার মনে হয় খুবই সহজ হবে তোমাদের জন্য। আমি আরেকটা সেন্টেন্স এখানে লিখে দেখাই। রূপা said কি লিখলাম? রূপা সেড আই এম রিডিং এ বুক। রূপা সেড
আই অ্যাম রিডিং এ বুক, আমরা কি বলতে পারবো এই রিপোর্টেড স্পিচের ভিতরে যে অংশটা আছে এটা কোন টেন্স? এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের করতে হবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো অবশ্যই এখন আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার জানা লাগবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস কি? সাবজেক্ট প্লাস ভার্বের কি পাস্ট ফর্ম। তাহলে এম এর পাস্ট ফর্ম কি হবে? এম এর পাস্ট ফর্ম হবে, তাহলে আমরা লিখব রূপা said that, লিঙ্কার লিখলাম, দ্যাট লেখার পরে সাবজেক্ট রূপা যেহেতু মেয়ে তাহলে লিখবো কি শি, শি তারপর কি এম এর পাস্ট ফর্ম কি হবে? এম এর পাস্ট ওয়াজ। তাহলে দ্যাট শি ওয়াজ দ্যাট she was reading a book, she was reading a book। তাহলে কি আমরা প্রত্যেকটা কি আমি প্রথম করলাম প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট যখন আমরা ইন্ডিকেট করলাম তখন কেটে হলো পাস্ট ইনডিফিনিট। এবার করলাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে যখন ইন্ডিকেট থেকে ডিরেক্ট করছি তখন হবে পাস্ট কন্টিনিউয়াস। আমরা আরেকটা উদাহরণ দেখি, the boy said I have done the work। কি বললাম? the boy said I have done the work। এটা কোন টেন্স? তো আমরা সবসময় খেয়াল রাখতে হবে রিপোর্টেড স্পিচের ভিতরে যে অংশটা আছে এটা কোন টেন্স, রিপোর্টেড স্পিচের ভিতরে যে অংশ আছে এটা কোন টেন্স। This sentence who is under the quotation of inverted comma, ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা আছে আমাদের সেটা অবশ্যই লক্ষ্য করতে হবে যে কোন টেন্স। তাহলে আমরা একটু দেখি ইনভার্টেড কমার ভিতরে রয়েছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কি বুঝলাম, কিভাবে বুঝলাম? সাবজেক্ট হ্যাভ, ভার্বের 3 নম্বর, এটা এর ভিতরে আসবে না অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস মূল ভার্বের 3 নম্বর থাকলে তো আমরা বুঝতে পারবো সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমাদের ডিরেক্ট থেকে ইনডেক্ট করার সময় লিখতে হবে পাস্ট পারফেক্ট, ডিরেক্ট থেকে ইনডেক্ট করার সময় আমাদের লিখতে হবে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভের জায়গায় হ্যাভ এবং হ্যাজের জায়গায় হবে হ্যাড, এবং মূল ভার্বের যে 3 নম্বর এখানে আছে ওখানে ওটা বহাল থাকবে। তাহলে আরও সহজতর হয়ে গেল। তাহলে আমার উত্তরে কি লিখতে পারি? উত্তরে লেখো দি বয় said that, তো লিখবই দ্যাট, দি বয় said that কি এটা কি দি বয় আর আই কে একই জন না? দ্যাট he had done the work। তাহলে কি আমাদের তো আমরা টেন্স চিনি, স্ট্রাকচার চিনি, তাহলে অ্যাসার্টিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডেক্ট করা খুবই সহজ না? নিশ্চয়ই সহজ। আরেকটা জিনিস বিশেষভাবে লক্ষণীয়, the sentence, if the sentence is, আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি, if the statement is universal truth or habitual act, no sense of tense correct। যেমন the man said I take tea every day। এখানে খেয়াল রাখতে হবে যেটা কি বলছে, আমি যে বলছি if the statement is universal truth or habitual act, no sense of tense, এখানে টেন্সের পরিবর্তন হবে না। তাহলে এখানে বলছে দি ম্যান সেড আই টেক টি এভরিডে, তাহলে এখানে কি লিখবো? টেন্সের পরিবর্তন না ওঠে দি ম্যান সেড দ্যাট, কি এই দি ম্যান আর আই একই জন,
দ্যাট, হি, এখন হি হয়ে গেলে সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে, এখন ভার্বটা কি হবে? টেক হবে? টেক হবে না, যেহেতু সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে থার্ড পারসন, তাহলে টেকের পরিবর্তে কি হবে? টেক্স। হি টেক্স টি এভরিডে। তার কি কারণটা কি? এটা হলো উনি লোকটি প্রতিদিন নিয়মিত, সে নিয়মিত চা খাইত, তার মানে কি সে অভ্যস্ত ছিল চা খায়, অতএব এই ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না। আবার বলা হয়েছে বাক্যটি যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, ইউনিভার্সাল ট্রুথ বলতে কি বোঝায়? ইউনিভার্সাল ট্রুথ হলো সার্বজনীন সত্য, ইউনিভার্সাল ট্রুথ হলো সার্বজনীন সত্য সত্য। এর একটু উদাহরণ আমি দিই। দি টিচার সেড দি আর্থ moves round the sun। দেখো তো বাক্যটা খেয়াল করে আমরা সবাই দেখি তো, এখানে কি বলা হচ্ছে? দি টিচার সেড দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, মানে কি শিক্ষক বলল পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটা তো চিরন্তন সত্য, যেটাকে বললাম ইউনিভার্সাল ট্রুথ। এখানেও কিন্তু সেই একই নিয়মে টেন্সের পরিবর্তন ঘটানো সম্ভব না। তাহলে আমরা ইনডেট করার সময় কী লাগবো? দি টিচার সেড দ্যাট লিঙ্গার দ্যাট দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে পরিবর্তন করার কোনো সুযোগ আমাদের নাই। তো আমরা সবাই ভালো থাকি। আবার যদি সুযোগ হয় আগামী ক্লাসে পরবর্তী অংশ নিয়ে আমি আলোচনায় থাকবো। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।